জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রতি গত 10ই আগস্ট তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে বাংলাদেশ সম্পর্কেও কিন্তু লেখা আছে। আজকে জাতিসংঘের এই রিপোর্ট বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অনেক দেশ কিন্তু প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু ইউনূস এসে যেটা করেছে, ডক্টর ইউনূস এসে 174 জন সাজাপ্রাপ্ত জঙ্গিকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে এবং এই মুক্তির বিষয়টি তদারক করত সেই সময়ের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুধু মুক্তি দিয়েই তারা ক্ষান্ত দিত না, পাকিস্তান দূতাবাসের 3 জন কর্মকর্তাকে রেগুলার এই জঙ্গিদের মুক্তি দেওয়ার ব্যাপারে তথ্য প্রদান করা হতো। এছাড়াও 2024 সালের 5ই আগস্ট যে জঙ্গি সন্ত্রাস হলো, তারপরে বাংলাদেশের বেশ কয়েকটি কারাগার থেকে সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন 98 জন জঙ্গি কিন্তু পালিয়ে গিয়েছিল। এই জেল ভেঙে পলায়ন এটি সমন্বয় করেছিলেন ইউনূসের আরেকজন উপদেষ্টা, যাকে অনেকে জঙ্গি মাহফুজ বলে, সেই মাহফুজ আলম। অর্থাৎ ডক্টর ইউনূস সুপরিকল্পিতভাবে বাংলাদেশে জঙ্গিবাদটাকে আবার উন্মুক্ত করে দিয়েছে এবং সেটি এমন একটা অবস্থায় চলে গেছে যে এই যে সম্প্রতি মতিঝিল, কেরানীগঞ্জ, আশুলিয়া, সাভার, সেখান থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। সারা দেশ থেকে এই বোমা অথবা বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হচ্ছে এবং সেগুলো নিয়েই এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। সারা দেশে 100-রও বেশি প্রেসার কুকার বোমার অস্তিত্ব পাওয়া গেছে। সাভারে একটা প্রেসার কুকার, তার মধ্যে বোমা ছিল এবং একটি প্লাস্টিকের বাক্সের মধ্যে এটা ছিল। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটিয়েছে এবং সেই বিস্ফোরণে আশেপাশে যারা ছিল তারা চমকে গেছে যে কত শক্তিশালী এই একটা প্রেসার কুকার বোমা। এবং প্রেসার কুকার তো দেখলে কেউ সন্দেহ করবে না, এটা খুব স্বাভাবিক রান্নার কাজে ব্যবহৃত হয়। এছাড়াও আরো অনেক রকমের খুব আধুনিক কেমিক্যাল ইউজ করে তারা এসব বোমা বানাচ্ছে, এগুলোকে বলা হয় আইইডি। অর্থাৎ এগুলো নিজেদের ঘরে বাইরে, এগুলো একদম কোম্পানিতে তৈরি হয় না, সামরিক কায়দায়। তো এই হলো বাংলাদেশের অবস্থা। এবং সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে আরিফ নামে একজনকে। সে বলেছে সে নব্য জেএমবির অনুসারী। 6-7 জনের নামে মামলা করা হয়েছে, আরো 6-7 জন অজ্ঞাতনামা। কেরানীগঞ্জে যে আপনারা দেখেছেন মাদ্রাসার থেকে এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছিল। তো সারা দেশে, বরিশালে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ হয়েছে, কারা ঘটিয়েছে এটা এখন পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ বাংলাদেশে জঙ্গিবাদ ফুল ফেজে চলতেছে। এই যে বিশ্বকাপের সময় হঠাৎ করে দেখলেন যে আইএসএস বা আল কায়দার মতো করে পতাকা, কলেমা লেখা পতাকা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উড়ানো হয়েছে, এটাও কিন্তু এই জঙ্গিবাদের একটা আত্মপ্রকাশ। তারা যে আছে, তারা যে শক্তিশালী ভাবে আছে, সেটা জানান দিতেই করা হয়েছিল। তখন একটি পশ্চিমা দেশের গোয়েন্দা সূত্র আমাকে বলেছিল যে এই যে পতাকা তুলছে, ইটস এ পার্ট অফ এ বিগার গেম। অক্টোবরের মধ্যে যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে এবং তার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। গত বছরের 25শে নভেম্বর দিল্লিতে লালবাগ কেল্লার কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে 11 জন নিহত হয়েছিল এবং অনেকে আহত হয়েছিল। সেটির তদন্ত করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এবং তদন্ত করতে গিয়ে দেখেছে যে সেখানে যে সংগঠনটি এর সাথে জড়িত ছিল তার নাম আনসার গাজাত উল হিন্দ এবং এই বিস্ফোরণে নেতৃত্ব দিয়েছিলেন একজন চিকিৎসক উমর উন নবী। তিনি ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের সহকারী অধ্যাপক। এই ঘটনায় 10 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই ঘটনার সাথে কয়েকজন বাংলাদেশির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এবং ভারত সরকারের পক্ষ থেকে তথ্য প্রমাণ হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সরকারের কাছে, যেখানে বলা আছে যে ডক্টর ইউনূসের কয়েকজন উপদেষ্টা এই ভারতের বোমা হামলার সাথে জড়িত ছিল। অর্থাৎ ইউনূস যে শুধুমাত্র বাংলাদেশের ভেতরে জঙ্গিবাদকে উস্কে দিয়েছে তা না, সে এটি ভারতেও
রপ্তানি করেছে, এবং তার উপদেষ্টারা যে ছিল সেই প্রমাণ ভারতের সরকার বাংলাদেশ সরকারের হাতে দিয়েছে। এখন ধারণা করা হচ্ছে যে ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা হয়তো ফেঁসে যেতে পারেন এই জঙ্গি সম্পৃক্ততার কারণে, কারণ ভারত এবং আমেরিকা এই বাংলাদেশ এবং সাউথ এশিয়ায় জঙ্গিবাদের বিরুদ্ধে খুব স্ট্রং একটা অবস্থান নিয়েছে। এখন দেখা যাক তারেক রহমান সরকার এই জঙ্গিবাদকে কিভাবে মোকাবেলা করে, কারণ এর আগে 2005 সালের 17ই আগস্ট 63টা জেলায় একসাথে 500-র বেশি বোমা ফাটিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী, এই জেএমবি এবং অন্যান্যরা। সুতরাং বিএনপির আমলে জঙ্গিরা যে মাথায় ওঠে এটা ইতিহাস সাক্ষ্য দেয়। বর্তমানে তারেক রহমান এই পরিবর্তিত পরিস্থিতিতে কি করবে সেটি আমাদের দেখতে হবে। গতকাল আমি বলেছিলাম যে ব্রিক্স সম্মেলনের আগেই হয়তো তারেক রহমান ভারতে যাবেন, এবং তিনি 3টি ডেট দিয়েছেন ভারত কর্তৃপক্ষের কাছে। আজ খবর পেলাম যে সবচেয়ে আগে, যেটা 24 থেকে 26শে আগস্ট, হয়তো তারও আগে তারেক রহমানকে ভারত সফরে যেতে হতে পারে। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাকে ডাকা হয়েছে, তার সাথে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ই কথা আছে। ভারতীয় পত্রপত্রিকায় একটা খবর বেরিয়েছে যে তারেক রহমান সাহেব এই আগস্ট মাসেই ভারত সফরে যাচ্ছেন। এত তাড়াতাড়ি তিনি ভারত সফরে যাচ্ছেন এমন খবর কেন বের হলো? সত্যি তিনি যাচ্ছেন কিনা, আর গেলে কি হতে পারে? সাধারণত এই ধরনের ভিজিট কেন এত তাড়াতাড়ি আয়োজন করা হয়, এই নিয়ে একটু আলোচনা করব। ভারতে প্রায় সব পত্রিকা দেখলাম যে খবরটা দিয়েছে, এবং বলা হচ্ছে যে ভারত 21-22 আগস্ট বলেছে তারেক রহমান সাহেবকে ভারত সফর করতে। তারেক রহমান সাহেবের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে তিনি 20 তারিখ তাদের রাষ্ট্রপতি নির্বাচন, তার সেপ্টেম্বরে হলে ভালো হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এই খবরের নিশ্চয়ই কোনো না কোনো ভিত্তি আছে, অর্থাৎ তারেক রহমান সাহেবকে ভারত সরকার এঙ্গেজমেন্টে রাখতে চাচ্ছে, এবং এই ভিজিট যদি হয় সত্যি সত্যি, তাহলে তারেক রহমান সাহেবের যারা প্রপোনেন্ট আছেন তারা বলবে যে ভারত একেবারে পায়ে ধরে রাজি করিয়ে তারেক রহমানকে দিয়ে একটা ভিজিট করিয়েছে, এছাড়া ভারতের আর ইজ্জত থাকছিল না। তবে ভারতের পক্ষ থেকে রিয়েলিটিটা একটু ভিন্ন। ভারত তারেক রহমানের সরকারকে এঙ্গেজমেন্টে রাখতে চায়, কারণ ভারত আসলে বাংলাদেশে কিছু পজিটিভ চেঞ্জ চায়, আর তারেক রহমানের তো কিছু প্রয়োজন আছে। প্রথম কথা হলো, তারেক রহমান সাহেব যে বিদেশে যাবেন বলছেন, জাপান, সৌদি আরব, সেগুলো তো আসলে বোঝা যায় যে এইসব দেশে যাওয়াটা যে কোনো সময় উনি যেতে পারেন, এইসব ভিজিট আয়োজন করা খুব সহজ। কিন্তু ভারতে যদি উনি ভিজিট করতে পারেন বা করেন, তাহলে এটা তার সরকার প্রধান হিসাবে তিনি যে অনেকটা আইসোলেটেড আছেন বাংলাদেশে, তার কোনো বিদেশমুখী সফরও নাই। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি যে তারেক রহমানকে কেউ কিন্তু ভিজিট করছেন না। আর তারেক রহমান সাহেবেরও হয়তো একটা ইচ্ছা থাকতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব বাংলাদেশ ভিজিট করুক। যদি এই ধরনের বড় রাষ্ট্র থেকে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ ভিজিট করে, তাহলে তো তারেক রহমান সাহেবের এখন যে একটা মানে ওনাকে যে একটা এক ঘরে সরকার প্রধান হিসাবে দেখাচ্ছে, সেই অবস্থাটা থাকবে না। বিশেষ করে ভারত বা চীন থেকে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা বাংলাদেশ সফরে আসে, অন্যান্য দেশ থেকেও কিন্তু আসতে পারে, তখন একটা পরিস্থিতি ভিন্ন হবে। কিন্তু সার্বিকভাবে তারেক রহমানের সরকার যে ধরনের বদনাম ঘাড়ে নিয়ে আসেন, যে ধরনের ইলেকশনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন, এবং সম্প্রতি আপনারা জানেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটা রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে আল কায়েদা তাদের ঘাঁটি গাড়ছে এবং শাখা প্রশাখা বিস্তার করছে। সব মিলে আসলে তারেক রহমান সরকারের জন্য এইসব কোনোটাই ভালো খবর নয়। তবে তিনি যদি ভারত যেতে পারেন, এইটা এক ধরনের মুখ রক্ষা হবে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, যে তিনি যে এত তাড়াতাড়ি ভারত যাবেন, যদি তিনি 21-22 তারিখও ভারত যান, কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেও ভারত যান, তাহলে তিনি কি আলোচনা করবেন, কি প্রস্তুতি হচ্ছে? এই ধরনের মানে যে এই ভিজিটটা যে ধরনের ইম্পর্টেন্স পাওয়া দরকার ছিল, বিশেষ করে বাংলাদেশের সামনে অনেকগুলো ইস্যুজ আছে, যেমন আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গঙ্গার পানি চুক্তি
চুক্তি নবায়ন করা, যেটা 30 বছর মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে করেছিলেন। এটা একটা মজার বিষয়, কেউ খেয়াল করছেন না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30 বছর মেয়াদী একটা চুক্তি করার ফলে 30 বছর কিন্তু এই জায়গায় আর কাউকে কোনো কথা বলতে হয় নাই, কোনো সমস্যা কিন্তু হয় নাই। সে তারপরে বিএনপি সরকারও কিন্তু 5 বছর ছিল, অন্যান্য সরকার ছিল, ইউনূসের দস্যুতন্ত্র ছিল 2 বছর, ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর। এইভাবে প্রতিটা সরকার কিন্তু ওই 96 সালে করা গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে মানে তারা সুবিধা পেয়েছিল। এখন তারেক রহমানের কাছে এটা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে যে এই চুক্তি নবায়ন করতে উনি পারেন কিনা। এইটা একটা বিষয়। তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখন শুধু একমুখী ব্যবসা চলছে, যে ভারত থেকে বাংলাদেশে জিনিসপত্র আসছে, বাংলাদেশ থেকে তেমন কোনো জিনিসপত্র ভারতে যাচ্ছে না। অবশ্য বাংলাদেশের ভেতরে জিনিসপত্র আছে কিনা সেটাও একটা প্রশ্ন। কিন্তু এই বাণিজ্য দ্বিমুখী করার জন্য কিন্তু তারেক রহমান সাহেবের একটা চাপ থাকবে। গঙ্গার পানি বন্টন চুক্তি, তারপরে এই বাণিজ্য, সবার উপরে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে আসেন সেই ইস্যুটা আছে। এটা নিয়ে স্পষ্টত তারেক রহমান সরকারের মধ্যে একটা বড় ধরনের ভয় কাজ করছে। তারেক রহমান হয়তো চাইবেন যে শেখ হাসিনা যেন কোনোভাবেই ডিসেম্বরে না আসেন, উনি যেন পিছিয়ে দেন। ওনার স্বার্থে আসলে এই জিনিসগুলো কাজ করবে, কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন পুরো রাজনৈতিক ময়দান কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে। এখন যে অবস্থাটা আছে এইটা থাকবে না। ফলে তারেক রহমানের জন্য এইটাও কিন্তু একটা বড় ইস্যু আছে। এই 3টা ইস্যু তো তাকে আলোচনা করতেই হবে ভারতের সাথে। কিন্তু এই ধরনের ইস্যু আলোচনা করতে, বিশেষ করে পানি বন্টন, বাণিজ্য, বা যদি তারা কোনো চুক্তি করতে চান, 1-2টা MOU সাইন করতে চান, এটা করতে হলে তো অন্তত বাংলাদেশের মতো রাষ্ট্র, যার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দক্ষতা নেই, যার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে অন্যান্য মন্ত্রণালয় যারা এই ধরনের ভিজিটে সংযুক্ত থাকে, যেমন পানি সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সেগুলোর তো দক্ষতা আরো নাই, কোনো ধরনের দক্ষতা নাই। এমনকি সেপ্টেম্বর মাসেও যদি ভিজিট হয়, আর্লি সেপ্টেম্বর, অর্থাৎ ব্রিক্স সামিটের আগে, তার মানে হলো যে ব্রিক্স সামিটের আগে যদি হয়, তারেক রহমান হয়তো 2বার ভারত যাওয়ার সুযোগ পাবেন। ব্রিক্স সামিটের সময় ব্রিক্স আউটরিচ সেশনে যে তারেক রহমানের যাওয়ার দাওয়াত পেয়েছেন, সেখানেও তিনি যেতে পারেন। অর্থাৎ তাহলে কিন্তু তারেক রহমানের অনেক মুখ রক্ষা হয়। কিন্তু প্রস্তুতির জন্য এটা কোনোভাবেই আসলে বড় সময় না, খুবই কম সময়। ফলে যদি একটা ভিজিট হয়েও যায়, যদি আসলে আগস্টেই হয়, তখন বুঝতে হবে যে এটা শুধু একটা মুখ রক্ষার সফর হলো। সেপ্টেম্বরে হলেও তাই। এবং তারেক রহমানের যদি উনি যেভাবে বর্তমান অবস্থাটা তৈরি করেছিলেন এর আগে তিনি কি অবস্থা তৈরি করেছিলেন সার্বিকভাবে, যে এই যে আপনাদের মনে আছে কিনা যে তারেক রহমান সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা পাবলিক স্টেটমেন্ট করেছিল অত্যন্ত কড়া ভাষায়, যে শেখ হাসিনাকে গালিগালাজ করে, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আগস্ট মাসের 5 তারিখ আন্তর্জাতিক মিডিয়ার উদ্দেশ্যে বক্তব্য দিলেন যে তারেক রহমানের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি, মাফিয়া, গণহত্যাকারী, এইভাবে অন্তত 4 থেকে 5টা বিশেষণ দিয়ে পাবলিক স্টেটমেন্ট দিয়েছিল, যেটা আসলে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে শেখ হাসিনাকে গ্রেপ্তার না করলে অথবা তার কণ্ঠরোধ না করলে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো ধরনের সম্পর্কের উন্নয়ন হবে না। এখন তারেক রহমান সরকার যদি আগস্টেই যান, আর ভারত সরকার তো দুটোর কোনো প্রতিশ্রুতি দিবে না, দেয়ও নি, যে শেখ হাসিনাকে গ্রেপ্তারও করা হচ্ছে না, শেখ হাসিনার কণ্ঠরোধও করা হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুস্পষ্টভাবে ওই তার যে স্টেটমেন্টটা, পাবলিক স্টেটমেন্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এই পাবলিক স্টেটমেন্টটার একটা বিশাল পরাজয় হবে। আপনারা দেখেছেন কিনা, আত্মঘাতী জঙ্গি নাহিদও কিন্তু হুঙ্কার ছাড়ছিল। আমি এটা প্রথম আলোর খবরে দেখলাম যে শেখ হাসিনাকে মানে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে হস্তান্তর করা, এই ব্যাপারে সিদ্ধান্ত না হলে তারেক রহমান যেন কিছুতেই ভারত সফরে না যান। এতগুলো জিনিস আসলে ভারত চাচ্ছে এক ঢিলে মেরে ফেলতে। যদি তারেক রহমান ভারতে যান, তারপরে তো আর এখন যে দাবি দাওয়া করে ফেলেছেন শেখ হাসিনা সম্পর্কে, সেটার আর আসলে কোনো মূল্য থাকবে না। অর্থাৎ তারেক রহমান যদি আগস্টে বা সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনের আগে বাইলেটারাল ভিজিট করেন, অফিসিয়াল বা স্টেট ভিজিটও বলা হচ্ছে ভারতের কোনো গণমাধ্যমে দেখলাম, তাহলে তারেক রহমান অনেকটা মাথা নত করেই ভারত গেলেন। আর এটা ছাড়া আসলে তারেক রহমানের হাতে খুব একটা অপশন নাই।
সব মিলে যেটা আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে আসলেন, সেই ভিজিটটা ভারতের জন্য সুখকর হয়নি। সুখকর হলে আমরা কিন্তু তারেক রহমানের যে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব, তাকে এত উত্তেজিত অবস্থায় দেখতাম না। আবার খলিল সাহেব ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বৈঠক হলো, যদিও এটা প্রথম বৈঠক ছিল, একটা আনুষ্ঠানিক বৈঠক, মানে একটা শুভেচ্ছা সাক্ষাৎকার হিসেবে দেখা উচিত, সেখান থেকে বের হয়েও কিন্তু খলিল সাহেব খুব একটা স্বাভাবিক আচরণ করেন নাই। অর্থাৎ খলিল সাহেবের সাথে বিদেশিদের যে দুটো গুরুত্বপূর্ণ মিটিং, দুটো মিটিং এরই আউটকাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য আমি বলছি না, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে হাসি খুশি অবস্থায়, কম্পোজড অবস্থায়, ঠান্ডা মাথায় একটা ভালো সাংবাদিক সম্মেলন করবেন, তাদেরকে বলবেন যে অনেক সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে, সেখানে এই জিনিসগুলো আলোচনা হয়েছে, বাংলাদেশের সরকারের প্রতি এই জিনিসে ভারত সরকার কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার সমর্থন দিয়েছে, এই ধরনের কোনো কিন্তু খবর তারা দিতে পারেনি, সাংবাদিক সম্মেলনও না, প্রেস রিলিজও না, কোনো কিছুই না। এগুলো, এই বৈঠকগুলোর উপরে কিন্তু কোনো ধরনের আপনার স্টেটমেন্ট বাংলাদেশের সরকার দেয় নাই। ওই যে খলিল সাহেব যে দুটো সাংবাদিকদের সামনে দুবার কথা বলেছেন, তার মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ কোনো ধরনের ভালো খবর কিন্তু তারেক রহমানের সরকার দিতে পারেননি। এই অবস্থায় আসলে তারেক রহমানের ভারত সফর করা ছাড়া আর কি করার আছে? এখন যাই হোক, তারপরেও সাপোর্টটা হবে কি হবে না আমি সেটা আমরা দেখব। তবে তারেক রহমানের সরকারের উচিত, বা এখনো উচিত হলো, উনি আগে যে হাই স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছেন যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা বা তার কণ্ঠরোধ করা ছাড়া তিনি ভারত সফরে যাবেন না, এর মধ্যে আবার দেখবেন কিছু কিছু দুষ্ট লোক, যেমন মহিউদ্দিন আহমেদ, সেও কিন্তু একটা টক শোতে গিয়ে উস্কে দিয়েছে যে তারেক রহমানের কোনোভাবেই ভারত সফরে যাওয়া ঠিক হবে না, যেহেতু সেইখানে শেখ হাসিনা বিষয়ে তারেক রহমান যেটা চাচ্ছেন সেটার কোনো ফয়সালা না হচ্ছে। এরপরেও তারেক রহমান সরকার যদি ভারত যান, এটা তার এক ধরনের পরাজয় তো বটেই, আর তার মুখ রক্ষার জন্য তারেক রহমান এখন অন্তত 2 মাস সময় চাইতে পারেন, যে তিনি সেপ্টেম্বরের পরে, অক্টোবরে ভারত সফর করবেন। আর এই ধরনের 2 মাস 1.5 মাস সময় তো আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য প্রয়োজন। একটা সফর সূচি তৈরি করা, তারপরে কিছু এজেন্ডা সেট করা, সেই এজেন্ডা গুলা নিয়ে আলোচনা করা, আর মুখ রক্ষার জন্য হলো কিছু এগ্রিমেন্ট বা সমঝোতা স্মারক যেটাকে বলে এমওইউ সই করা, এগুলোর জন্য তো আসলে 1-2 মাস সময় লাগেই। সেই সময় ছাড়া যদি সংক্ষিপ্ত একটা সফর হয় তার আগে, এটা আসলে মূলত মুখ রক্ষা সফর হবে। আর ভারতের তরফ থেকে ভারতের যে বৃহত্তর এজেন্ডা, যেটা খুব সুস্পষ্ট, বাংলাদেশে একটা ইনক্লুসিভ অন্তত ইলেকশন যাতে হয় আগামী 1.5-2 বছরের মধ্যে, সেই ব্যাপারে তারেক রহমান সরকারের সাথে আলাপ আলোচনা করার জন্য ভারত সরকারের এখন যত ধরনের আমরা ভদ্রতা দেখছি, সেগুলোর আসলে আপনি ইন্টারপ্রিট এভাবেই করতে পারেন যে নরেন্দ্র মোদী সরকার চাচ্ছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, সব দলের সবার অংশগ্রহণে, এবং যেটা আসলে ভারতের স্বার্থের অনুকূলে। যেভাবে জঙ্গিরা বাংলাদেশকে দখল করে রেখেছে এবং যেভাবে ভারতের নিরাপত্তার প্রতি অনবরত হুমকি সৃষ্টি করছে এবং আল কায়েদা ঘাঁটি গেড়েছে, এই অবস্থায় ভারত আসলে এখন পর্যন্ত এক ধরনের আপনার সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে, যাতে তার স্বার্থে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হয়। আর এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে আসার পরে তারেক রহমানের হাতে কিন্তু অনেক নিয়ন্ত্রণ চলে যাবে তারেক রহমানের হাত থেকে। তো তারেক রহমানও চাইবেন যে এর মধ্যেই যদি তিনিও একটা ভবিষ্যৎটাকে একটু নিজের অধীনে কন্ট্রোলে রাখতে পারেন, ফলে তারেক রহমান কিছুটা নত হয়ে হলেও ভারত সফর করবেন বলে এখন মনে হচ্ছে। যাই হোক, এইটাই আমার মনে হলো আজকে এই খবরগুলো দেখে। বাংলাদেশের পত্র পত্রিকায় বোধহয় এই খবর এখনো বের হয়নি বা হয়েছে, আমি প্রথম আলো দেখলাম, যে প্রথম আলোতে খবরটা নাই। বন্ধুরা, আপনারা দেখলাম এর মধ্যে বেশ কিছু জন এই প্রোগ্রামটা দেখছেন। আমি লাইভে আসলে কিছু না কিছু বন্ধুদের পাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন শেষ করছি, বিদায় নিচ্ছি। রাত 10টায় যথারীতি শেখ হাসিনার জন্য প্রোগ্রামটা করব, লাইভ করব। তখন যারা পারেন দেখবেন এবং সেখানে এই আরো বাকি কথাগুলো শেষ করব।